নমস্কার, দেখছেন সিটিভিএন এডুকেশন অনলাইন নিয়ে আমি সন্তু রয়েছে আপনাদের সঙ্গে, বিশেষ করে তোমাদের সঙ্গে। এই অনুষ্ঠান তোমাদের অনুষ্ঠান এবং আমরা জানি এই অনুষ্ঠান মানেই টিভির সামনে তোমরা বই খাতা পেন নিয়ে বসে পড়ো। এবং আজকে আমরা যে বিষয়ে পড়াশোনা করব তা হলো কেমিস্ট্রি, এবং দ্বাদশ শ্রেণীর কেমিস্ট্রি নিয়ে আমরা পড়াশোনা করব। অধ্যায় পড়ব পি ব্লক মৌল, এবং যিনি আমাদের পড়াবেন আমার সঙ্গে বা তোমাদেরকে যখন যিনি পড়াবেন পরিচয় করিয়ে দিই। কৃষ্ণপুর আদর্শ বিদ্যামন্দির থেকে আজকে আমাদের সঙ্গে রয়েছেন টুকটুক বন্দ্যোপাধ্যায়। ম্যাম, আপনাকে স্বাগত। এবং অবশ্যই তোমরা জানো যে এই অনুষ্ঠান তোমাদের জন্য আমরা একদম মার্চের প্রথম থেকে করে আসছি। কারণ কি, আমাদের দায়িত্ব দায়বদ্ধতা থেকে, এটা আমাদের কর্ম, এটা আমাদের কাজ। কারণ এই মুহূর্তে স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ রয়েছে, তোমরা বাড়ি থেকে বের হতে পারছো না। বাড়ির মধ্যে যাতে পড়াশোনার আবহটা বজায় থাকে তার জন্য এই অনুষ্ঠান। এবং শুরুতেই আমি একটা কথা বলে রাখি, যেখানে বুঝতে অসুবিধা হবে সরাসরি ফোন করতে পারো, ম্যামকে প্রশ্ন করতে পারো। এবং তোমরা এই মুহূর্তে বুঝতে পারছো, কিন্তু এখন অনুভব করছো যে এই জিনিসটা আমি ভুলে যেতে পারি, পরবর্তী ক্ষেত্রে আমাকে আবারও দেখতে হবে। সেক্ষেত্রে বলে রাখি, আমাদের সামাজিক যত মাধ্যম রয়েছে, ফেসবুক, ইউটিউব, সেই জায়গা থেকে তোমরা আবারও এই অনুষ্ঠান দেখতে পারবে। কিন্তু সেক্ষেত্রে একটা কাজ করতে হবে, আজকের ডেট এবং সময়টা তোমাকে মনে রাখতে হবে, খাতায় লিখে রাখতে হবে। যেখানে তুমি রাফ করছো বা নোট ডাউন করছো, সেখানে তুমি ডেট আর টাইমটা লিখে রাখো, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ম্যামের কাছে যাব। ম্যাম, আপনি পড়ানোর আগে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলবেন? হ্যাঁ, শুভ সকাল। আমার সমস্ত দর্শক ছাত্রছাত্রীদের অনেক ভালোবাসা। আমি জানি এই পরিস্থিতির মধ্যে দিয়ে, অনেক অসুবিধার মধ্যে দিয়ে তোমাদের পড়াশোনা চলছে। কারণ বিদ্যালয়ের পঠন পাঠনের তো আর কোনো বিকল্প হতে পারে না। তো যাই হোক, আমরা চেষ্টা করছি কতটা কীরকমভাবে তোমাদের সাহায্য করতে পারি। সেই জন্য বিশেষভাবে এই সিটিভিএন চ্যানেলকেও অনেক ধন্যবাদ তাদের এই উদ্যোগের জন্য। তারা কিছুটা পরিষেবা দরকার হলেও তোমাদের কাছে পৌঁছে দিতে পারছে। আমরা কি প্রথম প্রশ্নে যাই? একটু ইন্ট্রোডাকশনটা দিই চ্যাপ্টার নিয়ে। অবশ্যই একটু বলে দিই তোমাদের। আচ্ছা, তোমরা জানো কিছু সিলেবাস কমেছে, সেই খবর নিশ্চয়ই তোমাদের কাছে আছে। তো আমি প্রথমটা একটু বলি। আজকে যেটা আমি পড়াবো সেটা হলো পি ব্লক মৌলসমূহ। পি ব্লক মৌলের মধ্যে কি কি আছে তোমরা জানো। গ্রুপ 15, 16, 17, 18। তাহলে নাইট্রোজেন ফ্যামিলি, অক্সিজেন ফ্যামিলি, ক্লোরিন বা হ্যালোজেন ফ্যামিলি এবং ইনার্ট গ্যাস ফ্যামিলি। তো আজকে যেটা আমি পড়াবো সেটা হলো গ্রুপ 15 বা নাইট্রোজেন ফ্যামিলি। এবারে প্রথম প্রশ্নে যাই আরেকটু। হ্যাঁ, নাইট্রোজেন ফ্যামিলির মধ্যে কি কি মৌল আছে সেইগুলো প্রথমে একটু বলে দিই। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমথ। আচ্ছা, এইগুলো সম্বন্ধে কিছুটা জেনারেল ক্যারেক্টারিস্টিক তোমাদের জানা প্রয়োজন। এক নম্বর হচ্ছে এদের আয়নীয় ব্যাসার্ধ। আয়নীয় ব্যাসার্ধ হচ্ছে, আমরা যখন কোনো পর্যায় সারণীতে যখন আমরা ওপর থেকে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে যাই, তখন আমরা দেখি আয়নীয় ব্যাসার্ধ বাড়তে থাকে। তাহলে এক্ষেত্রে আমরা যদি নাইট্রোজেন থেকে নিচের দিকে যাই, তাহলে নাইট্রোজেনের থেকে ফসফরাস আকারে বড়, আর্সেনিক আরেকটু বড়, এইভাবে এদের আকার বাড়তে থাকে। আর এই সিরিয়ালটা ঠিক অপোজিট হয় ইলেকট্রোনেগেটিভিটি। অর্থাৎ আমি যত ওপর থেকে নিচের দিকে যাব, অর্থাৎ নাইট্রোজেন থেকে যখন আমি বিসমথের দিকে যাব, তখন ইলেকট্রোনেগেটিভিটি তাদের কমতে থাকবে। এবং ইলেকট্রোনেগেটিভিটি কমার সঙ্গে সঙ্গে আয়োনাইজেশন এনার্জিও কমতে থাকবে। ব্যাস, এই তিনটে পয়েন্ট আমি বলে রাখলাম, কারণ এই কোশ্চেন উত্তর কোনো কিছু বোঝানোর জন্য আমার বেশিরভাগ ক্ষেত্রে আমাকে এই তিনটে পয়েন্ট দিয়েই ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, আমরা আমাদের প্রথম প্রশ্নে যাই। প্রডিউসার গ্যাস কি, এর উৎপাদনে বিক্রিয়াগুলি লেখো, দুটি ব্যবহার লেখো। প্রথম প্রশ্নই এটা, প্রডিউসার গ্যাস কি, এর উৎপাদনে বিক্রিয়াগুলি লেখো, দুটি ব্যবহার লেখো। হ্যাঁ, আচ্ছা, নাইট্রোজেন ফ্যামিলির মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে প্রডিউসার গ্যাস। প্রডিউসার গ্যাস কি? প্রডিউসার গ্যাস হলো কয়েকটি গ্যাসের মিশ্রণ। যেমন এর মধ্যে কার্বন মনোক্সাইড থাকে 25%, নাইট্রোজেন থাকছে 70%, কার্বন ডাইঅক্সাইড 4%, এবং মিথেন, হাইড্রোজেন, অক্সিজেন এটসেট্রা ইত্যাদি থাকছে 1%। এবার হচ্ছে এই প্রডিউসার গ্যাসটা আমরা তৈরি করি কীভাবে, এর উৎপাদনের বিক্রিয়াগুলি কি কি।
কার্বনকে আমি যদি সরাসরি বাতাসের অক্সিজেনে উত্তপ্ত করি, নিয়ন্ত্রিত বায়ু প্রবাহ, অর্থাৎ যেটা আমি বললাম সরাসরি বাতাসে ছেড়ে দিলে হবে না, বাতাসেরই অক্সিজেন, কিন্তু এমন একটা ব্যবস্থা করতে হবে যেখানে একটা অক্সিজেন সাপ্লাইয়ের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ থাকে, তাহলে C+O2 তাতে আমরা পাবো CO2 এবং এই বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়। আর এই CO2 উৎপন্ন CO2 তাকে যদি আবার কার্বনের সঙ্গে বিক্রিয়া হয় অর্থাৎ CO2 + C, তাহলে আমরা পাবো 2CO, কার্বন মনোক্সাইড। আর ব্যবহার বলি, যেমন কোল গ্যাস প্রস্তুতিতে জ্বালানি রূপে ব্যবহৃত হয় 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে এটা ধাতুবিদ্যায় ব্যবহৃত হয়। তো আমি কি বিক্রিয়া লিখলে কি ছাত্রছাত্রীদের কিছু একদম সুবিধা হবে? আমি 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 করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আপনি লিখতে পারেন। না, এই যে এটা না। হচ্ছে পেনটা ছিল C+O2 নিয়ন্ত্রিত বায়ু প্রবাহ, তাহলে আমরা পাচ্ছি CO2 প্লাস তাপ। এবারে হচ্ছে CO2 + C, উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে আবার যদি কার্বনের সঙ্গে বিক্রিয়া হয় তাহলে আমরা পাচ্ছি 2CO প্লাস তাপ। তাহলে এটি হলো প্রডিউসার গ্যাস উৎপাদনের বিক্রিয়া। ব্যাস। এরপর কি পরের প্রশ্ন? হ্যাঁ, পরের প্রশ্ন চলে। পরের প্রশ্ন রয়েছে, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের ভৌত রাসায়নিক নীতিগুলি আলোচনা করো। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের ভৌত রাসায়নিক নীতিগুলি আলোচনা করো। আচ্ছা, হেবার পদ্ধতি এবারে বলি, হেবার পদ্ধতিটা কি? আমরা প্রথমেই জানি, আমরা যে কোনো জিনিসের যখন প্রস্তুতি করি তখন আমরা প্রথম যেটা করি সেটা হলো পরীক্ষাগারে প্রস্তুতি। এবারে পরীক্ষাগারে যেটা প্রস্তুতি হয় সেখানে আমরা প্রয়োজনীয় উপাদানটা তৈরি করি, তাকে বিশুদ্ধ করি এবং তাকে সংগ্রহ করি। কিন্তু এর পরবর্তী যেটা ধাপ থাকে সেটা হলো শিল্প পদ্ধতি। শিল্প পদ্ধতির ক্ষেত্রে আমাদের অনেক কিছু চিন্তা করতে হয়। যেমন প্রথম হচ্ছে খরচ। শিল্প পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে আমরা অনেক কম খরচে বিক্রিয়াটা করে আমরা প্রয়োজনীয় পদার্থ উৎপন্ন করতে পারবো, এবং এর সঙ্গে হলো পরীক্ষাগত সুবিধা এবং যে কাঁচামাল তার অ্যাভেলেবিলিটি যেটা আমরা সহজেই করতে পারি, এবং সময়। তো এইগুলো বিচার করে কিছু শিল্প পদ্ধতি প্রয়োজনীয়তা আছে। এইরকম অ্যামোনিয়া উৎপাদনের একটা শিল্প পদ্ধতি হলো হেবার পদ্ধতি। কোশ্চেন হেবার পদ্ধতি নাও থাকতে পারে, এমন হতেই পারে অ্যামোনিয়া উৎপাদনের শিল্প পদ্ধতিটি লেখো। আচ্ছা, এইবারে তাহলে হেবার পদ্ধতির বিক্রিয়াটা একটু লিখি, একটু স্ক্রিনে চলে আসি আমরা। আর দাঁড়ান, একটা নতুন পেজ দিয়ে দিই, আপনি আগে যেটা লিখেছিলেন। হ্যাঁ, এখানে লিখতে পারেন। দাঁড়ান, একটু তুলুন। N2 প্লাস H2 রিভার্সেবল হচ্ছে NH3। আচ্ছা, এবারে প্রথম কাজ, এটাকে আমরা সমতা বিধান করে নিই, ব্যালেন্স করব। এখানে আমি 3H2 দিই, এখানে 2NH3। আচ্ছা, এবারে তোমরা বিক্রিয়াটার দিকে প্রত্যেকে ভালো করে দেখো। বিক্রিয়াটায় আমি কি দেখিয়েছি? N2 + 3H2 রিভার্সেবল 2NH3। এই রিভার্সেবল কথাটার মানে কি? ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটো রিয়াকশনই সমভাবে হচ্ছে। এখানে আমাদের কোশ্চেন আছে, এদের ভৌত, কোশ্চেনটা একবার পাওয়া যাবে, ভৌত রাসায়নিক নীতিগুলি আলোচনা করো, সম্ভবত না? আচ্ছা, ভৌত রাসায়নিক নীতিগুলি আলোচনা করো। দেখো, এই বিক্রিয়া থেকে আমাকে বলতে হবে এর ভৌত রাসায়নিক নীতি কি। এই বিক্রিয়াটা হচ্ছে একটা তাপদায়ী বিক্রিয়া। তাপদায়ী বিক্রিয়া মানে কি? এই বিক্রিয়াটায় তাপ উৎপন্ন হচ্ছে। তাহলে কোনো বিক্রিয়ার ভৌত প্রয়োজনীয়তার মধ্যে কি কি পড়ে? তাপ, চাপ, উষ্ণতা ইত্যাদি। তাহলে যদি এটা তাপদায়ী বিক্রিয়া হয়, তাহলে আমি যদি এই বিক্রিয়াকে শীতল অবস্থায় করি, অর্থাৎ এই বিক্রিয়াটাকে যদি কম তাপমাত্রায় করি, তাহলে সেটা হবে এই বিক্রিয়ার জন্য প্রয়োজনীয়
কন্ডিশন। আচ্ছা, তাহলে এখানে আমরা বলতে পারি নিম্ন উষ্ণতা সহায়ক, এবং এই নিম্ন উষ্ণতার বলতে কত বোঝায়, এখানে একটা সর্বোত্তম উষ্ণতা হচ্ছে 700 কেলভিন। আচ্ছা, এবারে চাপের ক্ষেত্রে বলি, আমরা যদি বিক্রিয়াটার দিকে তাকাই, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনের ভৌত রাসায়নিক নীতিগুলি আলোচনা করো। আমরা এটাই আলোচনা করছিলাম। একদমই তাই। বিক্রিয়া কি দেখা যাচ্ছে? আমরা একটা নতুন পেজ নিই। আচ্ছা, ঠিক আছে, অবশ্যই। হ্যাঁ, এখানে আপনি বলতে পারেন। আসছে না, পেনটা সিলেক্ট করে দিয়েছি। আচ্ছা, N2 নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন ও গ্যাস, এরা বিক্রিয়া করে রিভার্সেবল রিয়াকশন হয়ে তৈরি হচ্ছে অ্যামোনিয়া। আবার আমি ব্যাখ্যা করছি, এই বিক্রিয়াটা একটা তাপদায়ী বিক্রিয়া, অর্থাৎ এই বিক্রিয়াতে তাপ উৎপন্ন হয়। তাই এই বিক্রিয়ার ক্ষেত্রে নিম্ন উষ্ণতা অর্থাৎ কম তাপমাত্রা বিক্রিয়ার পক্ষে সহায়ক হবে। এই রকম একটা সর্বোত্তম উষ্ণতা হচ্ছে 700 কেলভিন। তাহলে 700 কেলভিন উষ্ণতা এই বিক্রিয়াটার পক্ষে সবচেয়ে প্রয়োজনীয় উষ্ণতা, যাকে বলে সর্বোত্তম উষ্ণতা। এবারে যায় চাপ উচ্চ চাপ লাগবে না নিম্ন চাপ লাগবে, সেটা আমরা এর আয়তন দেখে বিচার করি। আমরা যদি দেখো এর সমতা বিধান করা ইকুয়েশনটা দেখি, তাহলে বাঁদিকে দেখছি 1 মোল নাইট্রোজেন এবং 3 মোল হাইড্রোজেন, এটা বিক্রিয়া করে তৈরি হচ্ছে 2 মোল অ্যামোনিয়া। তাহলে মোলার আয়তন ধরলে লেফট সাইডে হচ্ছে 4 মোল এবং রাইট সাইডে হচ্ছে 2 মোল। তাই আমরা দেখছি বিক্রিয়ার ক্ষেত্রে আয়তন কমে যাচ্ছে। তাহলে আয়তন, যেহেতু এখানে আয়তনের হ্রাস ঘটছে, তাই এক্ষেত্রে উচ্চ চাপ প্রয়োজন, এবং এই উচ্চ চাপের মান হচ্ছে 200 অ্যাটমসফিয়ার। তাহলে অবশ্যই তোমরা 700 কেলভিন তাপমাত্রা এবং 200 অ্যাটমসফিয়ার প্রেশার, এই দুটো অবশ্যই মনে রাখবে। এবং এই বিক্রিয়াতে আরেকটা যেটা প্রয়োজন, সেটা হলো বিক্রিয়াকে দ্রুত করার জন্য অনুঘটকের প্রয়োজন হয়। অনুঘটক কি? অনুঘটক হচ্ছে এখানে Al2O3 ও K2O অবলিক মলিবডিনাম। তাহলে Al2O3 और K2O আমি একটু ভালো করে লিখি। আয়রন অক্সাইড, আর তার নিচে লিখি Al2O3 ও K2O অবলিক মলিবডিনাম। আচ্ছা, আয়রন অক্সাইড ওপরে যেটা লিখেছি, আয়রন অক্সাইড হচ্ছে বিক্রিয়ায় ব্যবহৃত অনুঘটক। অনুঘটকের কাজ হচ্ছে বিক্রিয়ার গতিকে দ্রুত করা। আবার এই অনুঘটকের কাজকে দ্রুত করার জন্য আমরা ব্যবহার করি উদ্দীপক বা প্রোমোটার। এই উদ্দীপক হচ্ছে Al2O3 ও K2O এর মিশ্রণ, অ্যালুমিনিয়াম অক্সাইড ও পটাশিয়াম অক্সাইডের মিশ্রণ অথবা মলিবডিনাম। ঠিক আছে, এবার পরবর্তী ক্ষেত্রে চলে যাই। একদমই তাই। এবং এবার আমরা পরবর্তী প্রশ্নে যাব। ম্যাম খুব সুন্দরভাবে বোর্ডে একে অঙ্ক কোষে, এক কথায় আমরা বলতে পারি অঙ্ক কোষে তোমাদের বুঝিয়ে দিচ্ছে, যেখানে বুঝতে অসুবিধা হবে সরাসরি ফোন করতে পারো তোমরা। আমরা তৃতীয় প্রশ্নে যাই। অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি সমীকরণ সহ লেখো। অসওয়াল্ড পদ্ধতিতে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি সমীকরণ সহ লেখো। আচ্ছা, আবার বলি, অসওয়াল্ড পদ্ধতি কি? অসওয়াল্ড পদ্ধতি হলো অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করার একটা শিল্প পদ্ধতি। তোমরা জানো অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতির অনেক পরীক্ষাগার পদ্ধতিও আছে, কিন্তু এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো অসওয়াল্ড পদ্ধতি। এখানে কি ব্যবহার করা হয়? আচ্ছা, আবার আমি তোমাদের বোর্ডে চলে যাই।
NH3 প্লাস O2, তার থেকে আমাদের হচ্ছে PTRH অনুঘটক, তাই আমরা তৈরি করছি NO প্লাস H2O। এবার এটাকে আমরা সমতা বিধান করে ফেলি, 4NH3 প্লাস 5O2 হলো 4NO প্লাস 6H2O। এটা হলো অসওয়াল্ড পদ্ধতির প্রথম ধাপ। আচ্ছা, প্রথম ধাপে তৈরি হচ্ছে NO, এই NO প্লাস O2 এখানে তৈরি হচ্ছে 2NO2। এবারে আমরা নিয়ে নিচ্ছি উৎপন্ন NO2 প্লাস H2O, তাতে আমরা পাচ্ছি HNO3 প্লাস NO। এবার আমি ব্যাখ্যা করি এটাকে আমরা কেন শিল্প প্রস্তুতি হিসেবে নিয়েছি। প্রথম ধাপ বিক্রিয়ার দিকে তাকাও, 4NH3 প্লাস 5O2 প্ল্যাটিনাম রোডিয়াম অনুঘটকের উপস্থিতিতে 5 দেখুন, হ্যাঁ 5 অ্যাটমসফিয়ার প্রেশার, 1100 কেলভিন তাপমাত্রা, যেখানে আমরা পাচ্ছি NO প্লাস 6H2O। তাহলে দেখো আমার প্রয়োজনীয় কাঁচামাল হচ্ছে অ্যামোনিয়া, তার সাথে আমি পাচ্ছি অক্সিজেন যেটা বাতাসে পাওয়া যায়, তাহলে অলমোস্ট এর কোনো খরচ নেই। এবারে প্ল্যাটিনাম এবং রোডিয়াম অনুঘটক যেটা কস্টলি, বাট অনুঘটক যে কোনো বিক্রিয়ায় খুব মিনিমাম প্রয়োজন, খুব সামান্য পরিমাণে লাগে। আর আমাদের কাঁচামাল হিসেবে অ্যামোনিয়া, যাও খুব একটা কস্টলি মেটেরিয়াল নয়। তাহলে শুধুমাত্র অ্যামোনিয়া ব্যবহার করে বাতাসের অক্সিজেনের সাহায্যে আমি প্রথম ধাপে পেয়ে গেলাম NO নাইট্রোজেন অক্সাইড এবং H2O জল। এইবারে যে উৎপন্ন NO, এই নাইট্রোজেন অক্সাইডকে আমি আবার বাতাসের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করাচ্ছি, তাতে আমি পাচ্ছি 2NO2। উৎপন্ন NO2 তাকে আমরা বিক্রিয়া করাচ্ছি H2O জলের সাথে, নিয়ে আমি পাচ্ছি HNO3 প্লাস NO। তাহলে সেকেন্ড ধাপের বিক্রিয়ায় আমার লাগছে NO আমি পেয়েছি আগের বিক্রিয়া থেকে, এবং তার সঙ্গে প্রয়োজন হচ্ছে অক্সিজেন, যা পাচ্ছি বাতাস থেকে। সেকেন্ড ধাপে উৎপন্ন হলো NO2-র সঙ্গে আবার বিক্রিয়াতে যেটা লাগছে সেটা হলো জল, যেটা খুবই সহজলভ্য এবং যার অলমোস্ট কোনো দাম নেই, তার থেকে আমরা পেয়ে গেলাম নাইট্রিক অ্যাসিড। তাহলে এই তিনটে ধাপ তাকিয়ে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব এখানে খুবই কম খরচে এবং নাইট্রিক অ্যাসিড আমরা তৈরি করতে পারছি, তাই এটাকে শিল্প প্রস্তুতি হিসেবে ব্যবহার করা হয়। আমরা পরবর্তী প্রশ্নে যাই। হ্যাঁ, আমরা পরবর্তী প্রশ্নে যাব, কি ঘটে সমিত সমীকরণ সহ লেখো। নাইট্রিক অ্যাসিড বাষ্পলোহিত তপ্ত কপার কুচির মধ্যে পাঠানো হলো, মানে কি সমীকরণ আসবে? ম্যাম আরো ভালোভাবে বলতে পারবেন? আমি বলে দিই। আচ্ছা, কি অন্য পেজে চলে। প্রথম প্রশ্ন হচ্ছে কি ঘটে সমীকরণ সহ লেখো। লোহিততপ্ত কপার কুচির মধ্যে দিয়ে নাইট্রিক অ্যাসিড বাষ্প চালনা করা হলো। আচ্ছা, দেখো Cu প্লাস HNO3, এটা হলো কপার উত্তপ্ত লোহিততপ্ত করা হলো এবং নাইট্রিক অ্যাসিড বাষ্প, অর্থাৎ এই বিক্রিয়াটায় খুবই তাপমাত্রায় প্রয়োজন। নাইট্রিক অ্যাসিডকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা হবে এবং কপারকে উত্তাপ দিয়ে একদম লোহিততপ্ত করা হবে, যাকে আমরা বলি রেড হট। এর মধ্যে দিয়ে যদি এরা পরস্পর বিক্রিয়া করে কি তৈরি করলো, কপার অক্সাইড প্লাস N2 প্লাস H2O। আচ্ছা, এবারে বলা হয়েছে সমিত সমীকরণ সহ লেখো, অর্থাৎ এই বিক্রিয়াটা ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করে ফেলি, 5Cu প্লাস 2HNO3 5CuO প্লাস N2 প্লাস H2O। এবার আমি একটু বিক্রিয়াটার যখন লিখেছি, কোশ্চেন অনেকভাবে আসে, জারণ বিজারণও এই কোশ্চেন আসতে পারে, আমি একটু জারণ বিজারণ ব্যাখ্যা করে দিই। দেখো, কপার থেকে আমরা পাচ্ছি কপার অক্সাইড,
কপার থেকে আমরা পাচ্ছি কপার অক্সাইড, অর্থাৎ এক্ষেত্রে হচ্ছে জারণ। আর নাইট্রিক HNO3 থেকে আমরা পাচ্ছি নাইট্রোজেন, এটা হচ্ছে বিজারণ। তাহলে এই কোশ্চেনটা এভাবেও আসতে পারে যে নাইট্রিক অ্যাসিডের একটা বিজারণ ধর্ম দেখাও, উদাহরণ সহ ব্যাখ্যা করো, সেক্ষেত্রেও আমরা করতে পারি। আর যে কোশ্চেনটা আমরা দিয়েছি সেই কোশ্চেনের উত্তর হিসাবে তাহলে কপার থেকে আমরা পেয়ে গেলাম কপার অক্সাইড, কপার জারিত হয়ে তৈরি করলো কপার অক্সাইড, আর নাইট্রিক অ্যাসিড বিজারিত হয়ে তৈরি করলো নাইট্রোজেন এবং জল। পরের কোশ্চেন। একদম তাই, আমরা পরের প্রশ্নে চলে যাব। আয়োডিনকে গাঢ় HNO3 সহ উত্তপ্ত করা হলো এবং তারপর কি হবে? সমীকরণ সহ লেখো। সমীকরণ সহ লেখো। নিউ পেজ। কোশ্চেনটা আছে আয়োডিনকে গাঢ় HNO3 সহ উত্তপ্ত করা হলো এবং কি ঘটে সমীকরণ সহ লেখো। আচ্ছা, আগের কোশ্চেনেই আমরা দেখেছি যে HNO3 আমরা এরকম জানি নাইট্রিক অ্যাসিড সাধারণত একটা জারক অ্যাসিড। জারক অ্যাসিড কাকে বলে? যে অন্যকে জারিত করে এবং নিজে বিজারিত হয়। তাহলে আমরা এই কনসেপ্ট থেকে এই কোশ্চেনটারও উত্তর করতে পারবো। তাহলে দেখো I2 প্লাস HNO3, আয়োডিন জারিত হয়ে তৈরি করছে HiO3, আর HNO3 বিজারিত হয়ে তৈরি করলো NO2 প্লাস H2O। এবারে আমরা যদি একে ব্যালেন্স করি, এখানে লাগবে 10H3 2HiO3 10NO2 প্লাস 4H2O। এখানেও আমি একটু ব্যাখ্যা করে দিই। আয়োডিন থেকে HiO3, এখানে হচ্ছে আয়োডিন জারিত হচ্ছে এবং HNO3 থেকে NO2 এটার বিজারণ হচ্ছে। তাহলে এখানেও হতে পারে, দেখো এই নাইট্রিক অ্যাসিড আগেরটা যেমন কি হয়েছিল ধাতুর জারণ, এটা হলো অধাতুর জারণ। তাহলে এখানে নাইট্রিক অ্যাসিড আমরা দেখলাম ধাতুকেও জারিত করলো, অধাতুকেও জারিত করছে, এটা একটা তীব্র জারক অ্যাসিড। তাহলে HNO3-র জারণ ধর্ম হিসেবে আমরা দুটো উদাহরণও এখানে পেলাম। একদমই তাই। এবং পরবর্তী প্রশ্ন, উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস প্রবাহিত করার পর উৎপন্ন পদার্থ আর্দ্র বিশ্লেষিত করা হয় হলো, মানে তারপর কি ঘটছে? উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস প্রবাহিত করার পর উৎপন্ন পদার্থ আর্দ্র বিশ্লেষিত করা হলো, তারপর কি ঘটছে সেটা এখন সমীকরণের মাধ্যম দিয়ে আমরা বোঝার চেষ্টা করব। ক্যালসিয়াম কার্বাইড হচ্ছে CaC2। কোনো কিছুর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে যেমন তৈরি হয় অক্সাইড, যেমন যদি ধরো থাকে ক্যালসিয়াম অক্সাইড, তার সংকেত কি হবে? CaO। কোনো কিছুর সঙ্গে নাইট্রোজেন যুক্ত হয়ে যেটা তৈরি হয় তাকে আমরা বলি নাইট্রাইট। যেমন ক্যালসিয়ামের সঙ্গে যদি নাইট্রোজেন যুক্ত হয় তাহলে সেটাকে আমরা বলবো ক্যালসিয়াম নাইট্রাইট। তাহলে এক্ষেত্রে ক্যালসিয়ামের সঙ্গে CaC2, একে আমরা বলছি ক্যালসিয়াম কার্বাইড, তার সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া হলো এবং এই বিক্রিয়ায় তাপ লাগে, যেটা তৈরি হচ্ছে তাকে আমরা বলবো CaNCN প্লাস সি, ক্যালসিয়াম সায়ানামাইড প্লাস কার্বনের মিশ্রণ। এটা একটা ধূসর বর্ণের মিশ্রণ, এর একটা পরিচিত নাম হচ্ছে নাইট্রোলিম। নাইট্রোলিমকে সার হিসেবে ব্যবহার করা হয়। এরকমও কোশ্চেন আছে নাইট্রোলিম কি, সেক্ষেত্রে তোমাদের বলতে হবে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে বলা হয় নাইট্রোলিম। মানে ঘুরিয়ে পুরো প্রশ্নটা আসতে পারে। এবং এর বর্ণ হচ্ছে ধূসর। বা নাইট্রোলিম কিভাবে তৈরি করা হয়, নাইট্রোলিম কি, এর ব্যবহার কি এবং কিভাবে তৈরি হয়, সেক্ষেত্রে আমরা বলবো ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের মিশ্রণকে বলে নাইট্রোলিম। এটি সার হিসেবে ব্যবহৃত হয় এবং এর কিভাবে তৈরি হয় সেটা আমি বিক্রিয়ার সাহায্যে দেখিয়েছি। আচ্ছা, এইবারে হচ্ছে একে আর্দ্র বিশ্লেষিত করলে কি হয়। আর্দ্র বিশ্লেষণ মানে হচ্ছে সবসময় জলের সঙ্গে বিক্রিয়া। তাহলে CaNCN প্লাস H2O জলের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি হবে? CaCO3 প্লাস NH3।
এইখানে আমার কারণ লুকিয়ে রয়েছে কেন এটাকে সার হিসেবে ব্যবহার করা হয়। আমরা যদি দ্বিতীয় বিক্রিয়ার দিকে তাকাই তাহলে দেখতে পারবো CaNCN প্লাস H2O, তাতে উৎপন্ন হলো ক্যালসিয়াম অক্সাইড, CaCO3 প্লাস অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে খুবই বহুল ব্যবহৃত একটা সার। তাহলে এই দ্বিতীয় ধাপে আমরা অ্যামোনিয়া সহজেই প্রস্তুত হয়ে যায় বলে এটাকে সার হিসেবে ব্যবহার করা হয়। পরবর্তী প্রশ্ন, CA3P2 প্লাস H2O ঘটালে সমীকরণ কি আসবে? সমীকরণ কি আকারে দাঁড়াবে? CA3P2 প্লাস H2O মানে জলের সঙ্গে বিক্রিয়া করছে, জলের সঙ্গে ক্যালসিয়াম ফসফাইড। আমরা একটা নতুন পেজ নিয়ে নিই। যেমন আগেই তোমাদের আমি বললাম ক্যালসিয়ামের সঙ্গে কার্বন থাকলে তাকে আমরা বলছি ক্যালসিয়াম কার্বাইড। তাহলে এক্ষেত্রে দেখো CA3P2, তাহলে এটাকে আমরা বললো ক্যালসিয়াম ফসফাইড। তার সঙ্গে জলের বিক্রিয়া বা আদ্র বিশ্লেষণ, জলের বিক্রিয়া কথা নাই লেখা থাকতে পারে। তাহলে সাধারণত এটা হাইড্রোলিসিস হয়ে কি তৈরি করলো? CaOH2 প্লাস PH3 ফসফিন। ফসফিন হচ্ছে একটা গ্যাস। আমি যে আপার অ্যারো দিলাম, আপার অ্যারো মনে হচ্ছে এটা উড়ে যায়, অর্থাৎ এটা একটা গ্যাস। সেরকম যদি কোনো ক্ষেত্রে আমরা লোয়ার অ্যারো দিয়ে আমরা বোঝাই সেটা সলিড পদার্থ অথবা অধক্ষিপ্ত হয়। তাহলে প্রয়োজনীয় বিক্রিয়া হয়েছে। এবং এটা যদি তাকাও তাহলে দেখো এটা সমতা বিধান একটু আমি আর করিনি, এটা তোমরা প্রয়োজন মতো সমতা বিধান করে নেবে। পরের প্রশ্নেই চলে যায়। পরের প্রশ্ন হচ্ছে কারণ ব্যাখ্যা করো। হ্যাঁ, আমরা কারণ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন রয়েছে অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বেশি ক্ষতিকারক, ক্ষারকীয়। অ্যামোনিয়া ফসফিন অপেক্ষা বেশি ক্ষারকীয়, এটার কারণ ব্যাখ্যা করো, মানে কি কারণে হতে পারে? আচ্ছা, এবারে বলি অ্যামোনিয়া এবং ফসফিন দুটোই হচ্ছে ক্ষারক। কীরকম ক্ষারক? লুইস ক্ষারক। অ্যামোনিয়া হচ্ছে একটা লুইস ক্ষারক, ফসফিনও হচ্ছে একটা লুইস ক্ষারক। লুইস ক্ষারক কাকে বলে? যাদের মধ্যে লোন পেয়ার থাকে। এই পেজেই হয়ে যাবে, আমি একটুখানি লিখে রাখি খালি। দেখো অ্যামোনিয়া NH3, এর মাথায় আমি দুটো ডট দিলাম যেটাকে আমি বোঝাচ্ছি লোন পেয়ার। আর ফসফিন PH3, এর মাথায় দুটো ডট দিলাম যেটা হলো লোন পেয়ার, মানে একজোড়া ইলেকট্রন জোড়। সাধারণত ক্ষার বোঝায় যে যার থেকে আমরা OH পাই, কিন্তু যারা লুইস ক্ষার যাদের মধ্যে ইলেকট্রন অ্যাভেলেবিলিটি থাকে। ইলেকট্রনটা আমরা কোথায় পাবো? আমরা এই লোন পেয়ার ইলেকট্রনটাকে পাবো। এবারে লোন পেয়ার অ্যাভেলেবিলিটি যে ক্ষার থেকে বেশি, সেটা বেশি ক্ষারকীয় হবে। অ্যামোনিয়া আর ফসফিনের মধ্যে তফাৎ হচ্ছে, আমি প্রথমেই তোমাদের বলেছি আমরা শ্রেণী বরাবর যদি ওপর থেকে নিচে যাই তাহলে আকার ছোট হতে থাকে। তাহলে দেখো নাইট্রোজেনের আকার ফসফিনের থেকে ছোট, তাহলে এবং এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে এর আকার ছোট হওয়ার জন্য নাইট্রোজেনের ওপরে, এই পেজটার আর দরকার নেই না, নাইট্রোজেনের আকার ছোট হওয়ার জন্য নাইট্রোজেনের ওপর যে লোন পেয়ারটা রয়েছে সেটা কম জায়গার মধ্যে ঘোরাঘুরি করবে। একটা লোন পেয়ার সে যদি একটা কম জায়গার মধ্যে ঘোরাঘুরি করে, আর ফসফিনের ক্ষেত্রে কি হচ্ছে, লোন পেয়ারটা অনেক বেশি জায়গার মধ্যে ঘোরাঘুরি করছে। তাহলে যেই জায়গায় ধরো একটা অল্প জিনিস সেটা যদি কম জায়গায় থাকে তাহলে তার ঘনত্ব বেশি হবে, আর একটা জিনিস যদি অনেকটা জায়গা ছড়িয়ে থাকে তাহলে তার ঘনত্ব কম হবে। তাহলে নাইট্রোজেন আকারে ছোট হওয়ার জন্য নাইট্রোজেনের ওপর যে লোন পেয়ার রয়েছে তার ঘনত্ব বেশি। যার ঘনত্ব বেশি তার ইলেকট্রন অ্যাভেলেবিলিটি বেশি, সে অন্যকে সহজে ইলেকট্রন ডোনেট করতে পারবে। আর ইলেকট্রন ডোনেট করার ক্ষমতা যার যত বেশি তার ক্ষারকীয়তা তত বেশি। তাহলে ফসফিনের ক্ষেত্রেও এই একই, মানে কি কারণে এটা কম? কারণ ফসফরাসের আকার বড়। আকার বড় হওয়ার জন্য ওর মধ্যে ইলেকট্রন ডেন্সিটিটা কমে যাচ্ছে, ইলেকট্রন ঘনত্ব, তাই ওর ইলেকট্রন দেওয়ার প্রবণতাও কমে যাচ্ছে, তাই এটা কম ক্ষারকীয়। পরের প্রশ্ন। হ্যাঁ, পরের প্রশ্ন রয়েছে সাদা ফসফরাস অপেক্ষা লাল ফসফরাস বেশি সুস্থিত কেন? সাদা ফসফরাস অপেক্ষা লাল ফসফরাস বেশি সুস্থিত কেন? এবং অবশ্যই আমরা কারণ খুঁজবো, ম্যাম আরও ভালো বলতে পারবেন
প্রথম বলি কোশ্চেনটা আরেকবার দেখি, সাদা ফসফরাস অপেক্ষা লাল ফসফরাস ফসফরাস বেশি সুস্থিত কেন? ঠিক আছে, এটা তাহলে প্রথম আমি বলি তোমাদের, পেজ লাগবে না, কোশ্চেনটাই থাক, কোশ্চেনটাই ওদের বোঝাতে হবে। সাদা ফসফরাস অপেক্ষা লাল ফসফরাস বেশি সুস্থিত, কারণ ব্যাখ্যা করি। আচ্ছা দেখো, একটা জিনিসকে আমরা সুস্থিত কখন বলি? সুস্থিত অর্থাৎ স্টেবল, অর্থাৎ যেটা যে বন্ধন দ্বারা গঠিত হয়েছে যাকে সহজে ভাঙা যায় না। এই কোশ্চেনটা অন্যভাবেও আসতে পারে যে সাদা ফসফরাস বেশি সক্রিয় কেন? তার মানে উল্টো কোশ্চেন, যে বেশি সুস্থিত সে কম সক্রিয়, তাহলে লাল ফসফরাস বেশি সুস্থিত অর্থাৎ লাল ফসফরাস কম সক্রিয়। আর সাদা ফসফরাস হচ্ছে তার মানে কম সুস্থিত। আমি যদি এর গঠনটা লিখতে যাই তাহলে আমি তোমাদের দেখাবো যে এটা একটা চতুস্তলকীয় গঠনে থাকে, অর্থাৎ তোমরা যদি একটা ডায়মন্ড শেপ বলতে পারো, একটা হীরের যেটা গঠন আমরা দেখি, চার কোণে চতুস্তলকীয়, চার কোণে চারটে ফসফরাস থাকে এবং এরা পরস্পর এক বন্ধন দ্বারা যুক্ত হয়। তাহলে এই পিপি এক বন্ধন যদি ভেঙে যায় তাহলে ফসফরাসকে আমরা যৌগ থেকে মৌলরূপে পেয়ে যাই এবং এই ফসফরাস তখন বিক্রিয়া করবে। কিন্তু লাল ফসফরাসের ক্ষেত্রে এই যে চতুস্তলকীয় বন্ধন, এটা একটা P4 একসঙ্গে থাকে না। একটা ডায়মন্ড 4-এর P4 আরেকটা ডায়মন্ড শেপের P4-এর সঙ্গে পরস্পর এক বন্ধন দ্বারা যুক্ত থাকে, নিয়ে এরা একটা সমযোজী বন্ধনের মাধ্যমে একটা শৃঙ্খলাকার যৌগ গঠন করে, অর্থাৎ অনেকগুলো যৌগ একসাথে যুক্ত হয়ে যায়। এই বন্ধনটাকে ভাঙা সহজ নয়। একটা অন্য পেজে যাই, একবার গঠনটা ওদের দেখিয়ে দিই। এইটা হলো সাদা ফসফরাসের ক্ষেত্রে। এটা হলো লাল ফসফরাসের ক্ষেত্রে। তাহলে দেখো, সাদা ফসফরাস সবসময় একক অনুরূপে থাকে। এর যদি আমরা পিপি বন্ধন ভেঙে দিতে পারি তাহলে এখান থেকে আমরা পি বেরিয়ে আসবে একটা পরমাণু হিসেবে এবং বিক্রিয়ায় অংশগ্রহণ করতে থাকবে। কিন্তু লাল ফসফরাসের ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে লাল ফসফরাসের ক্ষেত্রে আমরা দেখব যে দেখো, একটা ডায়মন্ড শেপের ফসফরাস আরেকটা ডায়মন্ড শেপের ফসফরাসের সঙ্গে আবার পিপি সমযোজী বন্ধন দ্বারা যুক্ত। এইভাবে এরা একটা শৃঙ্খলাকারে একটা চেন যৌগ হিসেবে অবস্থান করে। তাই এই চেন যৌগটাকে ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন। তাই লাল ফসফরাস থেকে পিকে পরমাণু হিসেবে সহজে বিক্রিয়া করা যায় না। তাই লাল ফসফরাস হচ্ছে অধিক সক্রিয় এবং কম সুস্থিত। উত্তর পেয়ে গেলে তোমরা, খুব সুন্দরভাবে ম্যাম বুঝিয়ে দিলেন ছবি এঁকে। এরপর আমরা পরের প্রশ্নে যাই। নাইট্রোজেন অপেক্ষা ফসফরাস অধিক সক্রিয় কেন? অধিক সক্রিয় তার অবশ্যই আমরা কারণ খুঁজব, কেন অধিক সক্রিয়। আচ্ছা, নাইট্রোজেন অপেক্ষা ফসফরাস অধিক সক্রিয় কেন? আগের কথাতেই যাই, তার মানে নাইট্রোজেন নিশ্চয়ই হচ্ছে বেশি স্থায়ী। আচ্ছা, আমি প্রথমেই এই পেজেই হবে নাইট্রোজেনের গঠন লিখি, N ট্রিপল বন্ড N, আর ফসফরাস আমি একটু আগেই লিখেছিলাম এবারে দুটো গঠনের দিকে তাকিয়ে আমরা কি দেখছি? একটা নাইট্রোজেন আরেকটা নাইট্রোজেনের সঙ্গে ত্রিবন্ধন দ্বারা যুক্ত। এবারে দেখো, তিনটে লাঠি ভাঙা সহজ না একটা লাঠি ভাঙা সহজ? নিশ্চয়ই তিনটে লাঠি ভাঙতে অনেক বেশি শক্তির প্রয়োজন। তাহলে দুটো নাইট্রোজেন পরস্পর ত্রিবন্ধন দ্বারা যুক্ত, তাহলে এই N ট্রিপল বন্ড N, এই বন্ডটা ব্রেক করতে অনেক বেশি এনার্জির প্রয়োজন। কিন্তু ফসফরাসের ক্ষেত্রে প্রত্যেকটা ফসফরাস একটা করে এক বন্ধন দ্বারা যুক্ত, তাহলে এই পিপি এক বন্ধন ভাঙার জন্য তার চেয়ে প্রয়োজনীয় কম শক্তির প্রয়োজন। তাই আমরা জানি সহজেই P4 থেকে আমরা P পাবো, কিন্তু N2 থেকে N পাবো না।
তাই ফসফরাস বেশি সক্রিয়। একদমই তাই। পরের প্রশ্ন যায়। হ্যাঁ, একদমই তাই, উত্তর পেয়ে গেলে তোমরা। নাইট্রোজেন অপেক্ষা ফসফরাস অধিক সক্রিয় কেন? এরপর আমরা পরবর্তী প্রশ্নতে আসব। PCl5 অণুর সমস্ত PCl বন্ধন দৈর্ঘ্য সমান নয় কেন? PCl5 অণুর সমস্ত PCl বন্ধন দৈর্ঘ্য সমান নয় কেন? উত্তর খুঁজবো আমরা। আচ্ছা, PCl5 অণুর সমস্ত PCl বন্ধন দৈর্ঘ্য সমান নয় কেন? সাধারণত একই মৌলের সমস্ত বন্ধন দৈর্ঘ্য সমান হয়, কিন্তু এক্ষেত্রে কেন নয়, প্রথমেই আমি একটু PCl5টা এঁকে ফেলি। হ্যাঁ, ঠিক আছে, এইটুকু দেখালেই হবে। দেখো, PCl5 এর শেপ হচ্ছে ট্রাইগোনাল বাইপিরামিড। এই ছবি এইটুকু থাক, আমি ওদের এক্সপ্লেন করি। PCl5 দেখো, এর আকারটা কি, ট্রাইগোনাল বাইপিরামিডাল, যাকে আমরা বলি। এবারে দেখো, এখানে ওপরে একটা সিএল, নিচে একটা সিএল, যাকে বলা হচ্ছে অ্যাক্সিয়াল, আর তিনটে সিএল হচ্ছে ইকুইটোরিয়াল। এবারে সিএল PCl এর বন্ধন কোণ দেখানো হয়েছে 90 ডিগ্রি, আর আরেক ক্ষেত্রে দেখো সিএল PCl এই বন্ধন কোণটা দেখানো হচ্ছে 120 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বন্ধন কোণের মান বেশি। তাহলে যেটা অ্যাক্সিয়াল রয়েছে, যার আমরা দৈর্ঘ্য দেখাচ্ছি 240 PM, এবং ইকুইটোরিয়াল PCl এর বন্ধন দেখিয়েছি 202 PM। এই অ্যাক্সিয়ালের ক্ষেত্রে PCl যে এক বন্ধন, সেটা তার পাশের যে PCl এর যে ক্লোরিন পরমাণুর যে লোন পেয়ার রয়েছে তার দ্বারা বিকর্ষিত হচ্ছে। এই যে ওপরের PCl, যেটা 90 ডিগ্রি কোণের সঙ্গে যুক্ত, তার 90 ডিগ্রি কোণের যেহেতু মান ছোট, কোণের মান ছোট মানে কি, আগের PClটা তার কাছাকাছি অবস্থিত, তাহলে একটা PCl 90 ডিগ্রি, তার একটা PCl, তার পাশের PClটাও 90 ডিগ্রি, অর্থাৎ পাশাপাশি দুটো PCl এর যে লোন পেয়ারটা রয়েছে সেটা দ্বারা এর বিকর্ষণটা বেশি হচ্ছে, তার ফলে এর বন্ধন দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি ইকুইটোরিয়ালে যাই, তাহলে দেখছি সিএল PCl এর বন্ধন কোণের মান হচ্ছে 120 ডিগ্রি। 120 90 থেকে একটু বড়, তার মানে এরা একটু দূরে অবস্থিত। এবারে যদি অবস্থানটা দূরে হয়, তাহলে তার বিকর্ষণটা কম হবে। সেই জন্য এক্ষেত্রে পাশের যে PCl, তার থেকে যে ইলেকট্রনের বিকর্ষণ সেটা কম হচ্ছে, সেই জন্য এর বন্ধন দৈর্ঘ্যটা অপেক্ষাকৃত কম। একদমই তাই। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। গঠন লেখো PCl5, তারপরে লেখাগুলো বোঝা যাচ্ছে না। আচ্ছা, H3PO2। আচ্ছা, PCl5টা তো আমি এইমাত্র দেখালাম, আগের কোশ্চেনের মধ্যে দিয়ে এর গঠন দেখানো হয়েছে, তাহলে ওটার দরকার নেই। H3PO2 আর N2O5, ঠিক আছে। H3PO2 দেখো, প্রথমেই আমি বলি H3PO2, এটা কোশ্চেনটা আবার আলাদাভাবে আসতে পারে। H3PO2 এক ক্ষারীয় অ্যাসিড কেন? আমি এর গঠনটা আগে লিখে ফেলি। আচ্ছা, কোনো অ্যাসিডের ক্ষারগ্রাহিতা কি থাকে না, এটা এর মধ্যে জটা OH থাকে। আমি যদি এর গঠনের দিকে তাকাই, তাহলে দেখো এর মধ্যে একটা OH রয়েছে, সেই জন্য এটা এক ক্ষারীয় অ্যাসিড। তাহলে এই কোশ্চেনেরও উত্তর দেওয়া হলো। আর গঠন যদি বলে, তাহলে গঠন আমি দেখিয়ে দিয়েছি, H3PO2, তারপরটা হচ্ছে N2O5। আচ্ছা, আমি যেটুকু দেখলাম মনে হচ্ছে এবারে সিলেবাসে নাইট্রোজেনের অক্সাইডটাকে বাদ দিয়েছে, যে 35% সিলেবাস কমানো হয়েছে তাতে। তো যাই হোক, এটা তোমাদের অন্য চ্যাপ্টার আছে যেখানে VSPR থিওরি করানো হয়, সেখানে এই কোশ্চেনটা থাকতে পারে, কারণ এটা N2O5 এর গঠন একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি এটা তোমাদের একটা রেজোনেটিং স্ট্রাকচার দেখিয়ে দিচ্ছি।
হাতটা ঠেকে যাচ্ছে। এখানে ঠিকছে না হাতটা? আচ্ছা, এবার গঠনের দিকে তাকাও, দেখো এন প্লাস আমি কেন লিখেছি না, নাইট্রোজেনের যদি তোমরা বন্ড গুনো তাহলে দেখো 1 2 3 4 চারটে বন্ড হয়েছে, কিন্তু সাধারণত নাইট্রোজেন 3টে বন্ধন থাকে, অর্থাৎ এর ওপরের লোন পেয়ারটা বন্ধন গঠনে অংশগ্রহণ করেছে, সেই জন্য এন প্লাস। আর এখানের অক্সিজেন, নিচের অক্সিজেনটা ও মাইনাস হয়েছে। এইভাবে এর আমি একটা রেজোনেটিং স্ট্রাকচার দেখিয়েছি। দেখো নিচের ও মাইনাস থেকে যখন লোন পেয়ারটা গেছে পাশের ডবল বন্ড থেকে ওটা আবার রেজোনেন্সে অংশগ্রহণ করেছে, দ্বিতীয় ক্ষেত্রেও তাই। এটাও একটা কোশ্চেন আছে যে N2O5 বেশি স্থায়ী কেন অন্যান্য অনেক যৌগের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে তোমরা ব্যাখ্যা করবে যে কোনো যৌগ যদি তার রেজোনেটিং স্ট্রাকচার থাকে তাহলে সেটা স্থায়িত্ব বেশি হয়, এবং এই রেজোনেন্সটা দেখিয়ে দেবে, এবং এই জন্য এটা অনেক বেশি স্থায়ী। আমরা পরবর্তী প্রশ্নে যাই। আর আছে বুঝছো? আর নেই, এগুলো আমরা পড়লাম। হ্যাঁ আর প্রশ্ন নেই, এটাই। এরপর আপনি যদি আমি একটু ব্যাখ্যা করি। হ্যাঁ, একদম তাই। কোশ্চেন উত্তর হয়েছে। এবারে দেখো আমি তোমাদের আয়নীয় ব্যাসার্ধ, ইলেকট্রোনেগেটিভিটি আর গলনাঙ্ক এইগুলো ব্যাখ্যা করেছিলাম। এবার আমি একটু বলি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, কারণ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মৌল ধরে ধরে তো পড়া সম্ভব নয়, তাই আমাদের একটা শ্রেণী বরাবর আর পর্যায় সারণী এই জন্যই করা হয়েছিল, যাতে আমরা একটা শ্রেণী বরাবর মোটামুটি তাদের ধর্ম এক হয়, যদি আমরা সব ধর্মটা মনে রাখতে পারি। তাহলে যাই গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। আচ্ছা, আমরা দেখো যদি নাইট্রোজেন থেকে বিস্ফাতের দিকে যাই, অর্থাৎ ওপর থেকে নিচে, তাহলে এদের আকার বাড়তে থাকে এবং মলিকুলার ওয়েট বাড়তে থাকে। আকার আর মলিকুলার ওয়েট যত বাড়বে তাহলে তাদের ভ্যান ডার ওয়ালস ফোর্সও তত বাড়বে, অর্থাৎ ভ্যান ডার ওয়ালস ফোর্স বাড়ার জন্য তাদের স্ফুটনাঙ্ক বাড়তে থাকবে। এবারে গলনাঙ্কের ক্ষেত্রে বলি, নাইট্রোজেন থেকে ফসফরাস গলনাঙ্ক বাড়ে, কিন্তু আর্সেনিকের গলনাঙ্ক হচ্ছে সর্বোচ্চ। আর্সেনিকে যেহেতু 5টা কোভ্যালেন্ট বন্ড তৈরির প্রবণতা আছে, আর তার থেকে বিসমাথ এবং অ্যান্টিমনির মেল্টিং পয়েন্ট আস্তে আস্তে কমতে থাকে। পরবর্তী পয়েন্ট হচ্ছে ধাতব ধর্ম। পর্যায় সারণীর যত ওপর থেকে নিচে যাওয়া যায় তত ধাতব ধর্ম বাড়তে থাকে। আমরা যদি দেখি নাইট্রোজেন অধাতু, ফসফরাস অধাতু, তারপরে আর্সেনিক হচ্ছে ধাতুকল্প, তারপরে কিন্তু অ্যান্টিমনি এবং বিসমাথ হচ্ছে এখানে ধাতু, অর্থাৎ ধাতব ধর্ম ওপর থেকে নিচে বাড়তে থাকে। তাহলে অধাতব ধর্ম কি হবে? ঠিক এর অপোজিট, অর্থাৎ ওপর থেকে যদি নিচের দিকে যাই তাহলে অধাতব ধর্ম কমতে থাকে। তাহলে নাইট্রোজেন অপেক্ষা বিসমাথ অধিক ধাতু এবং নাইট্রোজেন অধাতু। এবারে যাই ক্যাটিনেশন ধর্ম। এই যে গ্রুপ 15 এর নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এদের বিসমাথ ছাড়া প্রত্যেকেরই রূপভেদ আছে। রূপভেদ কাদের থাকে? যাদের ক্যাটিনেশন ধর্ম থাকে, অর্থাৎ ক্যাটিনেশন ধর্ম কার বেশি? যার রূপভেদ বেশি থাকবে। ফসফরাসের ক্যাটিনেশন ধর্ম কিন্তু নাইট্রোজেনের থেকে বেশি, জন্য ফসফরাসের আমরা 3 রকম রূপভেদ পাই, লাল ফসফরাস, সাদা ফসফরাস এবং কালো ফসফরাস। আর নাইট্রোজেনের ক্ষেত্রে 2 রকম পাই, আলফা যাকে বলে কিউবিক এবং বিটা হচ্ছে হেক্সাগোনাল। আর্সেনিক এবং অ্যান্টিমনি এদের ক্ষেত্রে হলুদ এবং ধূসর 2 রকমের আমরা রূপভেদ পাই। এবারে কারণটা বলি, ফসফরাসের ক্যাটিনেশন ধর্মর বেশি কেন না, যেহেতু পিপি বন্ড আমি তোমাদের একটু আগে গঠনেই দেখিয়েছি যে পিপি বন্ড শক্তিশালী,
আর নাইট্রোজেনের ক্যাটিনেশন ধর্মটা কম, কারণ নাইট্রোজেন যেহেতু ট্রিপল বন্ড আছে তাই এখানে পাই বন্ডিং কাজ করে। এরপরে বন্ধন প্রকৃতি। বন্ধন প্রকৃতি আমাদের আগেই আলোচনা করা হয়ে গেছে। নাইট্রোজেন থাকে N2 হিসাবে, অর্থাৎ N ট্রিপল বন্ড N, কিন্তু ফসফরাস চতুস্থলকীয় PP এক বন্ধন দ্বারা যুক্ত থাকে। এই কারণের জন্য ফসফরাস বেশি সক্রিয় হয়, যেহেতু PP এক বন্ধন সহজে আমরা ভাঙতে পারি, কিন্তু N ট্রিপল বন্ডকে ভাঙা এত সহজ নয়। এবারে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে জারণ সংখ্যা। নাইট্রোজেন এবং ফসফরাস প্রত্যেকেই 3টে করে ইলেকট্রন গ্রহণ করে এবং এই জন্য এরা N3- P3- ইত্যাদি আয়ন গঠন করতে পারে। এবারে এরা হচ্ছে নাইট্রোজেন আকারে ছোট, এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাই এর ইলেকট্রন গ্রহণ ক্ষমতা ফসফরাসের থেকে বেশি। এর কিছু উদাহরণ তোমাদের দিতে পারি, যেমন পরিবর্তনশীল যোজ্যতা যেমন আছে, সেরকম জারণ সংখ্যা তোমরা জানো অনেক হয়। নাইট্রোজেনের অনেক জারণ সংখ্যা আছে, মানে মাইনাস থেকে প্লাস পর্যন্ত। আমরা যদি নাইট্রোজেনের অক্সাইডগুলো যাই, যেমন ধরো নাইট্রোজেনের অক্সাইড কি কি আছে, N2O, NO, N2O3, NO2, N2O5। এদের প্রত্যেকের যদি জারণ সংখ্যা দেখি তাহলে এটা দেখব +1, এটা +2, এটা +3, এটা +4, এটা +5। অর্থাৎ দেখো +1 থেকে +5 এতগুলো জারণ সংখ্যা রয়েছে। আবার নাইট্রোজেনের কিছু নেগেটিভ জারণ সংখ্যা আছে, যেমন লিথিয়াম নাইট্রাইড Li3N। এক্ষেত্রে নাইট্রোজেনের জারণ সংখ্যা কিন্তু -3। এরকম নাইট্রোজেনের -1 জারণ সংখ্যাও আছে, যেটা হচ্ছে NH2OH। এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা -1। সেরকম হচ্ছে N2H4, এখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা -2। তাহলে -1, -2, -3 অ্যান্ড +1 থেকে +5 আমরা নাইট্রোজেনের অনেক জারণ সংখ্যা পেলাম। সেরকমভাবে ফসফরাসেরও জারণ সংখ্যা আছে। আমরা যদি ফসফরাসের অক্সাইডে যাই, তবে নাইট্রোজেনের মতো এত বেশি জারণ সংখ্যা কিন্তু কারো নেই। আর কি পরবর্তীতে যাব? আচ্ছা, এবারে আমরা যাই প্রস্তুতি। পরবর্তী ক্ষেত্রে আমরা যা পড়ি সেটা হলো প্রস্তুতি, নাইট্রোজেন প্রস্তুতি। আমি তোমাদের কোশ্চেন ব্যাখ্যা করার সময় শুধু শিল্প প্রস্তুতি বলেছিলাম, এবারে বলি পরীক্ষাগারে প্রস্তুতি। নাইট্রোজেনের পরীক্ষাগারে প্রস্তুতি কিভাবে হয় তোমরা সবাই জানো, NH4Cl + NaNO2। এটা হচ্ছে একটা বিনিময় বিক্রিয়া। বিনিময় বিক্রিয়া কাকে বলে? Na আর NH4 পরস্পর স্থান বিনিময় করলো, পরস্পর স্থান বিনিময় করে আমরা পেলাম NaCl + NH4NO2। এবারে এই NH4NO2 একে যদি তাপ দেওয়া হয় তাহলে আমরা পাবো N2 + H2O। এবার আমার এখানে একটা কোশ্চেন আছে, দ্বিতীয় বিক্রিয়াটা তো আমরা সরাসরি করতে পারতাম, কারণ NH4NO2কে আমরা তাপ দিয়ে N2 এবং H2O পাচ্ছি। আমার তো শুধু শুধু দুটো বিক্রিয়া করার প্রয়োজন নেই, যেহেতু আমি দ্বিতীয় ধাপ থেকেই বিক্রিয়াটা পাচ্ছি। এক্ষেত্রে বলে রাখি তোমাদের, দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে খুব দ্রুত বিক্রিয়া, একে কন্ট্রোল করা যায় না। তাহলে সরাসরি যদি আমরা NH4NO2 কাঁচামাল নিয়ে তাকে তাপ দিয়ে বিক্রিয়া ঘটাই তাহলে বিস্ফোরণের সম্ভাবনা থাকে। সেই জন্য আমরা প্রথম বিক্রিয়াটাকে, এর রেটটাকে কন্ট্রোল করে দিই, যাকে আমরা বলি RD স্টেপ, রেট ডিটারমিনিং স্টেপ। ফার্স্ট বিক্রিয়াটা হচ্ছে আমাদের এখানে রেট ডিটারমিনিং স্টেপ। NH4Cl + NaNO2 এই বিক্রিয়াটা কিন্তু খুব স্লো করা যায় এবং একে আমরা কন্ট্রোল করতে পারি। তাহলে আমরা উৎপন্ন NH4NO2 যেটা উৎপন্ন হচ্ছে প্রথম ধাপে, তাকে যদি খুব অল্প পরিমাণে উৎপন্ন করি সেটা আমাদের হাতে রয়েছে। তাহলে দ্বিতীয় বিক্রিয়া দ্রুত ঘটলেও আমাদের বিস্ফোরণের সম্ভাবনা থাকছে না, যত দ্রুতই হোক আমরা পরিমাণটা খুব অল্প করছি। সেই জন্য সরাসরি NH4NO2কে, এখানেও একটা কোশ্চেন আছে, NH4NO2কে সরাসরি উত্তপ্ত করে নাইট্রোজেন প্রস্তুত করা যায় না কেন? আচ্ছা, আর কিভাবে হয়? যেমন ধরো ডাইক্রোমেটকে
করলে NH4 Cr2O7 অ্যামোনিয়াম ডাইক্রোমেট, একে যদি আমি উত্তাপ দিই তাহলে আমি পাবো N2 প্লাস Cr2O3 প্লাস H2O। তাহলে এটা হলো 1 নম্বর, এটা হলো 2 নম্বর। নাইট্রোজেন প্রস্তুতি দুটো দেখালাম। এরপরে হতে পারে অ্যামোনিয়া থেকে তৈরি করা যায়। নতুন পেজ দিই হ্যাঁ, একটা। নতুন পেজ। অ্যামোনিয়া থেকে আমরা পেতে পারি NH3 প্লাস Cl2, সেখানে আমরা পেলাম N2 প্লাস NH4Cl। দেখো এক্ষেত্রে আরেকটা কোশ্চেন থাকে যে এই বিক্রিয়াটাই অ্যামোনিয়াটাকে অতিরিক্ত নেওয়া হয়। অতিরিক্ত নেওয়ার কারণ হচ্ছে যাতে NCl3 বা NBr3 উৎপন্ন না হয়। NH3 প্লাস Cl2 এর বিক্রিয়ায় এখানে বাই প্রোডাক্ট হিসাবে LCl3 উৎপন্ন হয়। তা এই NCl3 যাতে উৎপন্ন না হয় তার জন্য অতিরিক্ত অ্যামোনিয়া ব্যবহার করা হয়। এবারে NCl3 উৎপন্ন হলে ক্ষতি কি না, NCl3 হচ্ছে একটা বিস্ফোরক জাতীয় পদার্থ। এটা গেল 3 নম্বর। 4 নম্বর হচ্ছে কপার অক্সাইড। কপার অক্সাইডের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া করে আমরা পাবো Cu প্লাস N2 প্লাস H2O। আচ্ছা, এখানে অ্যামোনিয়ার হচ্ছে জারণ আর কপার অক্সাইডের হচ্ছে বিজারণ। অর্থাৎ কপার অক্সাইডকে বিজারিত করে কপার পাচ্ছি এবং অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেন উৎপন্ন হচ্ছে। এখানে আরেকটা কোশ্চেন আছে, অ্যামোনিয়ার জারণ ধর্ম দেখাও, সমীকরণ সহ ব্যাখ্যা করো। সেক্ষেত্রেও এই কোশ্চেনটা, তো এটাই হবে উত্তর, অ্যামোনিয়ার জারণ ধর্ম দেখাও বা অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন উপস্থিতি বিক্রিয়া সহ দেখাও। এই বিক্রিয়ার মধ্যে আমরা দেখাতে পারবো যে অ্যামোনিয়ার মধ্যে নাইট্রোজেন উপস্থিত। এবারে 5 নম্বর হচ্ছে অ্যাজাইড থেকে। অ্যাজাইড কি? BaN3(2). সাধারণত N3-কে একসঙ্গে আমরা অ্যাজাইড বলি। HN3 হচ্ছে হাইড্রোজেন অ্যাজাইড, BaN3 হচ্ছে বেরিয়াম অ্যাজাইড। একে যদি আমি হিট করি তাহলে আমরা পাবো বেরিয়াম প্লাস N2। সেরকম সোডিয়াম অ্যাজাইড NaN3, একে যদি হিট করা হয় তাহলে আমরা পাবো Na প্লাস N2। এটা হয়ে গেল 5 নম্বর। এবারে 6 নম্বর হচ্ছে, একটা নতুন পেজে যাই। 6 নম্বর হচ্ছে অক্সাইড থেকে N2O বা NO, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড N2O বা NO, একে যদি আমরা ধাতুর সঙ্গে বিক্রিয়া করি অর্থাৎ কপারের সঙ্গে। আমি কপার দিয়ে দেখাচ্ছি দুটো বিক্রিয়া। কি পেলাম আমরা? CuO প্লাস N2। এখানে একটু জারণ বিজারণ বলে দিই। কপার থেকে CuO হচ্ছে জারণ আর NO থেকে N2O হচ্ছে বিজারণ। সেরকম উপরেরটাতেও তাই, কপার থেকে CuO জারণ এবং N2O থেকে N2 হচ্ছে বিজারণ। সাধারণত এই কটা প্রস্তুতি নাইট্রোজেনের আমাদের পড়ার আছে, এর বাইরে কিছু পড়তে হবে না। এরপরে হচ্ছে ধর্ম। ভৌত ধর্ম তো আমি ব্যাখ্যা করেই দিয়েছি সব পর্যায় সারণী দিয়ে শুরুতেই। এবারে হচ্ছে রাসায়নিক ধর্ম। রাসায়নিক ধর্ম বলতে আমরা কার কার সঙ্গে রিয়াকশন করব। সাধারণত ধাতু, অধাতু আর কার্বাইড যৌগ, এই তিনটে আমরা নাইট্রোজেনের পড়ব। তো প্রথম আমরা বলি ধাতু। ধাতুর এক্ষুনি আমরা একটা ধাতুর সঙ্গে বিক্রিয়া করলাম ক্যালসিয়ামের সঙ্গে, Ca প্লাস N2। এখানে আমরা কি পাবো? ক্যালসিয়াম নাইট্রাইড। ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হয় অক্সাইড, ধাতুর সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় তৈরি হবে নাইট্রাইড। সেরকম অন্যান্য যা ধাতু লিখব, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, লিথিয়াম, যাই লিখি, ম্যাগনেসিয়ামের সঙ্গে পাবো Mg3N2, অ্যালুমিনিয়ামের সঙ্গে পাবো AlN, আর লিথিয়ামের সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি Li3N, অর্থাৎ ধাতব নাইট্রাইড। একই রকমভাবে আমি যদি লিখি অধাতু, তাহলে অধাতুর সঙ্গে বিক্রিয়া আমরা কি পাবো? অধাতব নাইট্রাইড। অধাতু কি?
হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় আমরা পাবো 2NH3। আমি প্রথমেই এটা যেটা বলেছি তোমাদের, অনুঘটকের উপস্থিতিতে হেবার প্রসেস যেটা। আর নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় আমরা পাচ্ছি NO, আর বোরনের সঙ্গে নাইট্রোজেনের পাচ্ছি বোরন নাইট্রাইড। তাহলে তিনটে অধাতু, হাইড্রোজেনের সঙ্গে অ্যামোনিয়া, অক্সিজেনের সঙ্গে নাইট্রোজেন অক্সাইড এবং বোরনের সঙ্গে বোরন নাইট্রাইড। কার্বনের সঙ্গে সেরকম হলে ক্যালসিয়াম, কার্বনের সঙ্গে আমরা কি বিক্রিয়াটা, খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া একটা লিখে দিই, C+Al2O3 + N2। এখানে আমরা পাবো অ্যালুমিনিয়াম নাইট্রাইড +3CO। অ্যালুমিনিয়ামের সঙ্গে নাইট্রোজেন, অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করে তৈরি করলো অ্যালুমিনিয়াম নাইট্রাইড, এবং কার্বন এখানে তৈরি করলো কার্বন মনোক্সাইড। এই মোটামুটি নাইট্রোজেনের বিক্রিয়া, আর কোনো বিক্রিয়ার দরকার নেই। এবারে হচ্ছে নাইট্রোজেন পরিবারের যৌগ ও তাদের প্রস্তুতি। নাইট্রোজেন পরিবারে নাইট্রোজেন ছাড়া কে আছে? নাইট্রোজেনের হাইড্রাইড, যেমন অ্যামোনিয়া, ফসফরাসের হাইড্রাইড, ফসফিন। তাহলে তাদের প্রস্তুতি আমরা কিভাবে করব? অ্যালুমিনিয়াম নাইট্রাইড বা যে কোনো ধাতব নাইট্রাইড আমরা যদি নিই, তার সঙ্গে যদি সময় 2 মিনিট, ঠিক আছে, তার সঙ্গে জলের বিক্রিয়া করে আমরা পাচ্ছি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া। আচ্ছা, সময় শেষ হয়ে এসছে, তাহলে আমি একটু তোমাদের আবার সব কিছু ডিটেলস একটু বলে দিই, জিস্ট করে দিই, যে এবারে বিভিন্ন হাইড্রাইডের প্রস্তুতিগুলি আমাদের পড়তে হবে। ALN, অ্যালুমিনিয়াম নাইট্রাইডকে জলে আর্দ্র বিশ্লেষিত করে আমরা পাচ্ছি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া। এরকম যদি আমরা ক্যালসিয়াম ফসফাইড নিই, তাকে যদি জলে আর্দ্র বিশ্লেষিত করি, তাহলে আমরা পাবো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং ফসফেন। আচ্ছা, এইবারে বিভিন্ন প্রস্তুতিগুলোর ডিটেলস পড়াশোনা করতে হবে, নাইট্রাইড, ফসফাইড ইত্যাদির মাধ্যমে। আর অক্সিজেনগুলো এখন আপাতত এবছরের জন্য দরকার নেই। একটা কোশ্চেন খালি তোমাদের বলা থাকে যে বন্ধন, যেটা আমি তোমাদের একটু আগে বলেছি, যে শ্রেণী বরাবর ওপর থেকে নিচে গেলে যে ধর্মগুলো পরিবর্তন হয়, সেই পয়েন্টগুলো তোমাদের বইয়ের প্রথমেই খুব ভালো করে দেওয়া থাকে। সেইগুলো ভালো করে বুঝে মনে রাখবে, কারণ সমস্ত কিছুর ব্যাখ্যা ওই পয়েন্ট থেকে আসবে। আর রাসায়নিক বিক্রিয়া শুধুমাত্র ইলেকট্রনের আদান প্রদান, এটা একটা বেসিক কথা। হয় ইলেকট্রন গ্রহণ করছে, নয় ইলেকট্রন বর্জন করছে, এর বাইরে কিছু নেই। তাহলে কার ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা আছে, কার ইলেকট্রন বর্জন করার ক্ষমতা আছে, সেইটা বোঝার জন্য আমাদের সেই মৌলটার ধর্ম জানতে হবে, পর্যায় সারণীতে খুব ভালো করে বুঝতে হবে। তাই জন্য বেসিক কনসেপ্ট তৈরি করতে হবে। এইটুকু মাথায় রেখে আমরা এগিয়ে যাব, যে যার মধ্যে আকার ছোট, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার সাধারণত ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা বেশি থাকে। এবং যে কোনো পরিস্থিতিতে সময় সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। তোমরা জানো এই কয় মাসে তোমরা স্কুলে যাওনি, পড়াশোনা হয়নি, কিন্তু সময় চলে যাচ্ছে, সেই জায়গাটা কাজে লাগাতে হবে। এবং আজকে আমাদের অনুষ্ঠানের একদম সময় শেষ। ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং টিভির ওপারে যারা তোমরা বসেছিলে তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার।